আজকে আমি ক্লাস 6-এর আমাদের পরিবেশের 5 নম্বর যে চ্যাপ্টার আছে মাপজোক ও পরিমাপ, এটা আলোচনা করব। এবং আমি তোমাদের বলেছিলাম যে এখন রেগুলার ভিডিও পাবে। অঙ্কের ভিডিওর কথা যারা ভাবছো যে আমি অঙ্কের ভিডিও আপলোড করব কি করব না, অবশ্যই ওটাই প্রধান থাকবে। আজকে জাস্ট আমি একটা এই চ্যাপ্টারটা আপলোড করছি, তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে, আমি শিওর যে তোমাদের ভালোই লাগবে, আমি কন্টিনিউ রাখবো, ঠিক আছে। এবং নেক্সট ইয়ারে তোমরা যারা ক্লাস 6 থেকে 7-এ যাচ্ছ, তাদের জন্য সুখবরও থাকবে যে তাদের জন্য একটা ব্যাচ, অনলাইন লাইভ ব্যাচের তৈরি করব। তো চলো সময় নষ্ট না করে আমরা যাই। তো চ্যাপ্টারের নাম তোমরা জেনেই গেছো। তো কীরকম হচ্ছে, চলো আমরা একটা গল্প দিয়ে বুঝে নিই বিষয়টা। ধরো তোমাদের এইটা তোমরা দেখতে পাচ্ছ, এটা তোমাদের বইয়ে আছে, ঠিক আছে। তোমরা বইটা পড়লে দেখতে পাবে। তো যদি তোমার বন্ধু তোমাকে প্রশ্ন করে যে বন্ধু তোর উচ্চতাটা কত, সেক্ষেত্রে তুমি বলতে পারবে না, কারণ তুমি জানো না, কোনো দিন তুমি মেপে দেখোনি। তো সেই জন্যে দেখো এখানে যতগুলো কোশ্চেন দেওয়া আছে, প্রত্যেকটা কোশ্চেনের উত্তর জানতে গেলে তুমি দেখবে খেয়াল করে এগুলো মাপতে হবে। যেমন তোমার উচ্চতা কত, বা এখানে বলছে দেখো তোমার ওজন কত, বা হতে পারে যে তোমার বান্ধবীকে তুমি জিজ্ঞেস করছো যে তোর চুড়িদার বানাতে গেলে কতটা কাপড় কিনতে হয়, সিট কতটা কিনতে হয় সেটার জন্য, ঠিক আছে। তারপরে বলছে যে বাড়িতে প্রতি মাসে কতটা চাল লাগে, কতটা চাল খরচ হয়। তো এরকম যদি দেখা যায় কন্টিনিউ আরও কিছু কোশ্চেন, সেই কোশ্চেনগুলোর উত্তর আমরা দিতে পারবো না যদি আমরা না মাপি। যেমন ধরো এই যে তোমার পড়ার ঘর বা তোমাদের ঘরের দৈর্ঘ্য কত, প্রস্থ কত, উচ্চতা কত, ঠিক আছে। যেমন এইটা হচ্ছে কি নাতে দৈর্ঘ্য, আর এই বরাবর হচ্ছে প্রস্থ। তো এইগুলো আমরা বলতে পারবো না যদি আমরা না মাপি। বা স্কুল কটার সময় শুরু হয়েছে এখানে সেটা বলতে পারবো না। বা বলতে পারবো না যে তার জ্বর হয়েছে কিনা, ঠিক আছে। বলতে পারবো না যে তার জ্বর হয়েছে কিনা। জ্বর হতে দেখতে গেলে তো হাত দিয়ে মেপে অনেক সময় গরম লাগতেই পারে, বাট কিছুটা বোঝা গেল কত ডিগ্রি হচ্ছে সেটা তো বলা যাবে না। তাহলে বুঝতে পারছো যে এই যে প্রশ্নগুলো আমরা এখানে দেখছি, এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমাদের প্রতিদিনকার জীবনে লাগে। কিন্তু এই প্রশ্নগুলোর উত্তর আমরা ততক্ষণ পর্যন্ত ভালোভাবে দিতে পারবো না, কোনো কোনো প্রশ্ন তো আদতেই দিতে পারবো না উত্তর, যদি আমরা সেটা পরিমাপ না করি। সেই জন্যে তাহলে তোমাকে যদি প্রশ্ন করা যায় যে প্রতিদিনের জীবনে পরিমাপ কতটা গুরুত্বপূর্ণ, তোমাকে বলতে হবে যে আমাদের প্রতিদিনের জীবনে পরিমাপ খুবই গুরুত্বপূর্ণ। পরিমাপ যদি আমরা প্রতিদিনের জীবনে না করি তাহলে আমরা জীবনে চলতে পারবো না, ঠিক আছে। বাড়ির দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী আমরা দোকান থেকে কিনে আনতে পারবো না, ঠিক আছে। বিক্রির সময় বিক্রি করতে পারবো না, আরও অনেক সমস্যা হবে, পোশাক তৈরি করতে পারবো না, ইত্যাদি ইত্যাদি। তাহলে পরিমাপ খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তাহলে উচ্চতা মাপার জন্য পরিমাপ করতে হবে। বা দেখা গেল তোমার জ্বর এসছে কিনা সেটাও মাপতে হবে। এইটা কি যন্ত্র, নাতে থার্মোমিটার। এটা কি বলতে পারো ফিতে বা স্কেল বলতে পারো, ঠিক আছে। তো এগুলোর জন্য পরিমাপ করাটা খুব ইম্পর্টেন্ট। পরিমাপকে ইংরেজিতে বলা হয় মেজারমেন্ট। কি বলে? মেজারমেন্ট। তাহলে এখানে দেখো এই ছেলেটা কি করছে, একটা স্প্রিং তুলার উপরে দাঁড়িয়ে আছে। এটা ডিজিটাল নয়, এটাতে দেখো কাটা আছে, ঠিক আছে। তো এই ডিজিটাল মানে যেটাতে সংখ্যা উঠবে, ঠিক আছে। এটা হচ্ছে তোমার কি বলবো, এটার সাহায্যে ওজন মাপা হয়। এবং এই ছেলেটা হচ্ছে ওজন মাপছে, তাহলে স্প্রিং তুলার উপরে দাঁড়িয়ে ওজন মাপছে, পরিমাপ করছে। এইদিকে দেখো এরা 3 বন্ধু মিলে এই বক্সটার দৈর্ঘ্য কত, প্রস্থ কত, উচ্চতা মাপছে কি দিয়ে? স্কেল দিয়ে। দেখো মিলি কি মাপছে? উচ্চতা মাপছে। ধরে নাও এটা তুমি কি মাপছো? দৈর্ঘ্য মাপছো, ঠিক আছে। এটা বা তুমি প্রস্থ মাপছো, তোমার বন্ধু দৈর্ঘ্য মাপছে। তো যাই হোক, এখানে মাপা কাজটা চলছে, পরিমাপের কাজটা এখানে চলছে। তো পরিমাপ বোঝা গেল কি জিনিস। আচ্ছা, আর এটা হচ্ছে অ্যানালগ স্প্রিং তুলা, যেটাতে এই আমাদের ঘড়ির মতো কাটা থাকে। আর ডিজিটাল স্প্রিং তুলা তো তোমরা দেখেছো, এখন বেশিরভাগই ডাক্তারখানায় গেলে আগে ওজন করে। তো দেখো ক্লাসে এখানে দেখো, এখানে দর্জি কী মাপছে? ফিতে দিয়ে তোমার কতটা সিট লাগবে সেটা মাপছে, ঠিক আছে। তোমার কোমরের মাপটা নিচ্ছে। এখানে দেখো ঘড়ির সাহায্যে কী মাপতে পারি আমরা? সময় মাপতে পারি, ঠিক আছে। বা এই যে এটাও একটা স্প্রিং তোলা যন্ত্র, এটা দিয়ে দেখো চালের ওজন। তো এগুলো সব জানার জন্য কোনো না কোনো যন্ত্র লাগে, এবং এটা জীবনে প্রতিদিন লাগে। এটা খুবই গুরুত্বপূর্ণ। চলো এবার তোমাদের বইয়ে এই পেজটা অলরেডি তোমরা দেখেছো,
বইয়ে দেখবে এগুলো বলা আছে। তো এখানে কী লেখা আছে মন দিয়ে দেখতে বলছে এবং বলছে যে এই দুটোর মধ্যে কোনটা বড় কোনটা ছোট, এগুলো মোটামুটি একটু বলতে বলছে। এই দুটো দেখে বলা সম্ভবই নয় কোনটা বড় কোনটা ছোট, কিন্তু দুটোকে যদি সোজা করতাম তাহলে পারতাম। তাহলে এটা কি করতে হবে? তাহলে এই দুটোকে মাপতে হবে। ঠিক আছে, মনে করো এটা কলকাতায় আছে আর এটা দিল্লিতে আছে, দুজনে ফোনে কথা বলছো যে আমার কাছে এত একটা স্প্রিং আছে এরকম, তুমি বলছো আমার কাছে স্প্রিং আছে এরকম, তো বলতে পারবে কোনটা বড় ছোট না? যদি তোমরা দুজনে মাপো তাহলে বুঝতে পারবে। এই তিনটি দেখে বোঝা যাচ্ছে না যে কোনটাতে খাবার বেশি আছে। ঠিক আছে, তখন কি করতে হবে? ওজন করে দেখতে হবে কোনটাতে খাবার বেশি আছে। এই ছবিটা এই ফ্রেমটার মধ্যে আসবে কি না মেপে দেখব। এই ফ্রেমটার উচ্চতা মাপবো আর এটার উচ্চতা মাপবো, এটার প্রস্থ মাপবো, এটারও একটা প্রস্থ মাপবো ধরে নাও, তাহলে বুঝতে পারবো যে এটার মধ্যে এটা যাবে কিনা। যদি দেখি যে ফ্রেমটার উচ্চতার থেকে এর উচ্চতা একটু বড় হয়ে যাচ্ছে তাহলে বলবো না এটাতে সেট হবে না। বোঝা গেল? তো এখানেও বলেছে কতগুলো ছোট 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 দেখো সরল রেখাংশ আছে 1 থেকে শুরু করে 17 নম্বর পর্যন্ত। সবারই দৈর্ঘ্য কি সমান? তোমরা যদি দেখে হয়তো ছোট বড় চোখে লাগতে পারে সাময়িকভাবে, কিন্তু ভালো করে লক্ষ্য করো সবগুলোই সমান। চোখে দেখে বোঝা যাবে যদি একটু মন দিয়ে দেখো, আর মেপে দেখলে তো হামেশাই বোঝা যাবে। তাহলে একটা প্রশ্ন, কিছু কিছু প্রশ্ন আছে যেগুলোর উত্তর আমরা পরিমাপ করলে ভালো দিতে পারবো, মেজারমেন্ট করলে আমরা ভালো দিতে পারবো। মেজারমেন্ট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট প্রসেস ইন আওয়ার লাইফ, ডেইলি লাইফ, প্রতিদিনের জীবনে এটা খুবই প্রয়োজন। চলো দেখে নিই। তো তাহলে তুমি বুঝতে পারছো যে উপরে যে প্রশ্নগুলো এখানে আমাদের তৈরি হয়েছিল এই প্রশ্নগুলোর উত্তর আন্দাজে কিন্তু দিতে একটু অসুবিধা হচ্ছে। সেই অসুবিধা দূর করার জন্য কী কী বিষয় জানতে হবে? যে কিভাবে মাপতে হয়, কি দিয়ে মাপতে হয়, এই দুটো জিনিস আমাদের জানতে হবে। তাহলে পরিমাপের সাথে দুটো জিনিস সম্পর্ক আছে। একটা হচ্ছে কি দিয়ে মাপবো আর কিভাবে মাপবো। তাহলে পরিমাপ না করে শুধু চোখে দেখে প্রশ্নগুলোর উত্তর দেওয়া কিন্তু সম্ভব নয়। কিছু কিছু সম্ভব, তুমি বলবে হ্যাঁ ঠিকই, কিন্তু সূক্ষ্ম লেভেল থেকে যদি আমি একই সমান দিয়ে বলি যে কোনটাতে ওজন বেশি আছে, তুমি বলবে বুঝতে পারবে না। ঠিক আছে, 1 গ্রাম কম বেশি যদি এক বস্তা চাল দুটো বস্তায় চাল দিয়ে বলি কোনটায় বেশি কম, সই দুটো একই সাথে দুটো বস্তা 50 কেজির বস্তা বা 25 কেজির বস্তা নিয়ে এসে যদি তোমার সামনে বলি যে কোনটার ওজন বেশি, তুমি বলবে দুটোই সমান, কিন্তু দেখবে মেপে একটু হলেও কম বেশি হবে। যাই হোক, তাহলে পরিমাপ না করে চোখে দেখে বলা কিন্তু সম্ভব নয়। তো এবার দেখো নিচের একটা ছক দেওয়া আছে, সেটা তোমাদের পূরণ করতে হবে। তোমাদের যে বইটা আছে সেই বইটার আমরা দৈর্ঘ্য মাপবো। তো দৈর্ঘ্য মাপার জন্য আমরা কি ব্যবহার করব? আমরা স্কেল ব্যবহার করব। দেখবে প্রায় 29 সেন্টিমিটারের একটু বেশি বা প্রায় 29 সাড়ে 29 সেন্টিমিটার মতো হবে, তুমি মেপে দেখবে। তারপরে প্রস্থ মাপবে, সেটাও একটা মাপ পাবে তুমি। আর ওই বইটাকে ভর মাপতে হবে। বইটার কি মাপতে হবে? ভর। তো তার জন্য কি দরকার? দাড়িপাল্লার সাহায্যে আমরা কি মাপতে পারি? বস্তুর ভর। আমরা সাধারণত এটাকে ওজন বলি, কিন্তু মনে রাখবে ভর আলাদা, ওজন আলাদা। ভর আর ওজন কিন্তু এক নয়। ঠিক আছে, ভরের মাস বলে ওটাকে, ঠিক আছে, ভরের ইংরেজিতে মাস বলে, আর ওজনের ইংরেজি ওয়েট। এটা টোটালি আলাদা। কিন্তু ভর আর ওজনকে আমরা এক কেন ধরে নিই? কারণ 1 কেজি যদি কোনো কিছুর ভর হয় তার ওজন হয় 1 কেজি ওয়েট। কি বললাম? 1 কেজি কোনো কিছুর যদি ভর হয় আমাদের এইখানে, ঠিক আছে, পৃথিবীতে আমরা যেখানে, তুমি ধরো যেখানে বসে আছো ওইখানে যদি তুমি 1 কেজি কোনো বস্তু নিয়ে আসো তাহলে তার ওজনও হবে 1 কেজি ওয়েট, কেজি নয় 1 কেজি ওয়েট। তো সেই জন্য 2 কেজি যদি ভর হয় তাহলে হবে 2 কেজি ওয়েট। তো সেই জন্য আমরা অত চাপ নিই না, আমরা দেখি যে 3 কেজি ভর পেলেই 3 কেজি ওয়েট আমরা পেয়ে যাব। সেই জন্য আমরা দাড়িপাল্লা দিয়ে যেটা মাপি সেটা হচ্ছে ভর, সেটাতে ভর মাপি, এবং আমাদের কাছে কিছু বাটখারা থাকে, সেই বাটখারার ওজন অলরেডি আমরা জানি, সেজন্য তুলনা করে মাপি যে সমান হয়ে গেলে এও 1 কেজি হবে। ঠিক আছে, এটাই জাস্ট দাড়িপাল্লার সাহায্যে তুলনা পদ্ধতিতে আমরা ওজন মাপতে পারি। কিন্তু যদি পরীক্ষা আসে যে ভর কোন যন্ত্রের সাহায্যে মাপা হয়, উত্তর হবে দাড়িপাল্লা বা সাধারণ তুলা যন্ত্র। এখানে তুলা যন্ত্রের আগে সাধারণ লিখবে, আরও ভালো উত্তর হবে। আর ওজন মাপা হয় স্প্রিং তুলা। কি বললাম? স্প্রিং তুলা। ওকে, এবার বলছে যে এই পুরো টেবিলটা পূরণ করতে দেখা গেল আমাদের 2 মিনিট টাইম লাগলো, কিন্তু সেটা কতটা টাইম তোমার লাগছে তুমি দেখবে। এবং এটা মাপার জন্য তুমি কি ব্যবহার করছো? এই যে স্টপ ওয়াচ ব্যবহার করছো, এইটার সাহায্যে তুমি মেপে দেখতে পারো। এখন তো মোবাইলেই চলে এসেছে স্টপ ওয়াচ, ক্লক লিখে সার্চ করে দেবে, তার মধ্যে স্টপ ওয়াচ পাবে, টাইমার পাবে, সব পাবে।
তাহলে আমরা দেখলাম যে একটা বইয়ের দৈর্ঘ্য মাপতে পাচ্ছি, প্রস্থ মাপতে পাচ্ছি, ভর মাপতে পাচ্ছি। তো যেগুলো আমরা বইটার মাপতে পাচ্ছি সেগুলোই তাকে বলা হয় ভৌত রাশি বা ফিজিক্যাল কোয়ান্টিটি বা প্রাকৃতিক রাশি। কি বললাম? প্রাকৃতিক রাশি। ওকে, তো চলো আমরা আরও ক্লিয়ার করে দিই তোমাদের। তাহলে একটা বইয়ের আমরা দেখলাম ওজন আছে, উচ্চতা উষ্ণতা আছে, দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, উচ্চতা আছে, এগুলো সবই আছে। তো উষ্ণতা মানে তোমাকে যদি একটা বই দিই, যে বইটা রোদ্রে রাখা আছে, হঠাৎ নিয়ে এসে হাতে আর একটা বই যদি এনে দিই ঠান্ডা ফ্রিজের মধ্যে থেকে বের করে বই, হ্যাঁ, তাহলে একটা বইয়েরও তো উষ্ণতা আছে মানুষের দেহের মতো, ঠান্ডা গরম হতেই পারে। ঠিক আছে, ছাদে পড়তে পড়তে নিচে চলে গেলে রোদ্রে রেখে নেমে এসে গিয়ে আবার বইটা হাতে নাড়লে তো গরমও লাগবে। যাই হোক, বইয়ের কী কী আছে এগুলো আছে, তার মধ্যে দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা এগুলো একই ধরনের। ঠিক আছে, জাস্ট নাম দেওয়া আছে যে এই বরাবর হলে এটাকে দৈর্ঘ্য বলবো, একটু ছোট হলে প্রস্থ বলবো, আর এইটাকে বলবো উচ্চতা। যেটা উলম্ব বরাবর উপর থেকে নিচ বরাবর সেটাকে উচ্চতা বলবো। তাছাড়া কিছুই না। এটাও এক ধরনের লেন্থ বা দৈর্ঘ্য, এটাও এক ধরনের লেন্থ বা দৈর্ঘ্য, এটাও এক ধরনের লেন্থ বা দৈর্ঘ্য। উচ্চতর ক্লাসে যখন যাবে তখন জানবে এগুলো একই টাইপের, এগুলো আলাদা কিছু আর নয়। কিন্তু আমাদের সুবিধার জন্য আমরা লম্বাই চওড়াই এই ধরনের নামগুলো দিয়ে আমাদের সুবিধা বোঝানোর জন্য। ঠিক আছে, তো যাই হোক, তাহলে বইয়ের কি আছে? ওজন আছে, উষ্ণতা আছে, বইয়ের দৈর্ঘ্য আছে। ঠিক আছে, সেটা এই বরাবর হলে দৈর্ঘ্য, এই বরাবর প্রস্থ, আর এই বরাবর উচ্চতা। তো এইগুলোকেই হচ্ছে ভৌত রাশি বা প্রাকৃতিক রাশি বা ফিজিক্যাল কোয়ান্টিটি বলে। ওকে, তাহলে দেখো এইটা হচ্ছে তোমার বন্ধু মিলি। ঠিক আছে, তো তোমার মিলির কি আছে? মিলির ওজন আছে, মিলির উষ্ণতা আছে, অবশ্যই মিলির জ্বর আসলে বোঝা যায়। প্লাস মিলি যদি হেঁটে যায় বা দৌড়ে যায় মিলির একটা গতিবেগ থাকবে, যদি না দৌড়ে যায় তাহলে গতিবেগ থাকবে না, না থাকার মানে তো জিরো। তো যাই হোক, এইগুলো আছে। রাগ আছে, মিলি রাগ করে কয়েক সময়, মিলি আনন্দও পায় যখন শিক্ষক তার পড়াশুনে খুশি হয় বা ভেরি গুড বলে তখন মিলি খুশিও হয়। তো এইগুলোর মধ্যে তোমাকে যদি বলি সবগুলো মাপো, দেখো তুমি ওজনটা মাপতে পারবে না, এই ওজনটা মাপতে পারবে, উষ্ণতা থার্মোমিটার দিয়ে মাপতে পারবে, এটা তো স্প্রিং তোলার উপরে মিলিকে বলবে মিলি তুই দাঁড়া তো স্প্রিং তুলার উপরে। গতিবেগটা কিভাবে মাপতে পারবে? গতিবেগ মাপতে গেলেও আমাদের ফিতে নিয়ে মাপতে হবে, কত টাইমে গেল সেটা নিয়ে মাপতে হবে। এক কথায় ফিতেও লাগবে আবার ঘড়িও লাগবে, এই দুটো দিয়ে ব্যবহার করে গতিবেগ মাপতে পারবে। পরবর্তী ক্লাসে আস্তে আস্তে পাবে, মানে পরবর্তী ক্লাসে মানে এই তোমাদের ক্লাসেই পরবর্তী চ্যাপ্টার এগোতে থাকবে তখন এটা নিয়েও আলোচনা হবে এক সময়। ওকে, ক্লাস 7-এ স্পেশালি একটা চ্যাপ্টারও আছে। তারপরে আছে দেখো রাগ মাপতে পারবে না এমন কোনো যন্ত্র নেই যেটা দিয়ে রাগ মাপা যায়, আনন্দও মাপা যায় না। তাহলে এই দুটোকে যদি আমরা বাদ রাখি তাহলে বাকিগুলো মাপা যায়। এই লাল দুটো মাপা যায় না, আর এই তিনটি মাপা যায়, এই তিনটিকে বলবো ভৌত রাশি। তাহলে কোনো বস্তু বা কোনো প্রাণীর সম্পর্কিত, কি বললাম, কোনো বস্তু বা প্রাণী সম্পর্কিত যা কিছু মাপা যায় তাকে আমরা বলবো ভৌত রাশি। ওকে, তাহলে এই ওজন তো কি কারুর ওজন হবে, সেটা কোনো গাছের হতে পারে বা কোনো মানুষের হতে পারে, তো কোনো প্রাণী সম্পর্কিত হতে পারে বা কোনো বস্তু সম্পর্কিত হতে পারে। ঠিক আছে, তাহলে এবার দেখো যেটা ইম্পর্টেন্ট আর একটা বিষয়, তাহলে আমরা বুঝে গেলাম যে যেগুলো কোনো বস্তু বা কোনো প্রাণী সম্পর্কিত যা কিছু মাপা যায় সেটা ভৌত রাশি, যা মাপা যায় না সেগুলো ভৌত রাশি নয়। এবার পরীক্ষায় কিন্তু 4টে অপশন দিয়ে এর মধ্যে আনন্দ রাগ দিয়ে দিতে পারে কোনটা ভৌত রাশি নয়। আচ্ছা, প্রশ্ন হচ্ছে জল কি ভৌত রাশি? তুমি বলবে জল তো মাপা যায় স্যার। হ্যাঁ, না, জল মাপা যায় না, জলের ওজন মাপা যায়, জলের আয়তন মাপা যায়, জলের ঘনত্ব মাপা যায়, জলের উষ্ণতা মাপা যায়, জল মাপা যায় না। ঠিক আছে, তাহলে আমি যদি বলি মানুষ কি ভৌত রাশি? মানুষ মাপা যায় না, মানুষের দৈর্ঘ্য মাপা যায়, মানুষের উচ্চতা মাপা যায়, মানুষের ওজন মাপা যায়, মানুষের উষ্ণতা মাপা যায়, মানুষ মাপা যায় না, তাই মানুষ ভৌত রাশি নয়। কোনো বস্তু ভৌত রাশি নয়, কোনো জীব কোনো প্রাণী ভৌত রাশি নয়। সেই বস্তু বা কোনো প্রাণীর সম্পর্কে কোনো কিছু মাপা গেলে সেইগুলোকে বলে ভৌত রাশি। তাহলে মানুষের ওজন, মানুষের উষ্ণতা, মানুষের গতিবেগ এইরকম কথাটা বলতে পারবে ভৌত রাশির ক্ষেত্রে। ঠিক আছে, আচ্ছা, তাহলে ভৌত রাশি কাকে বলে যদি আমরা সংজ্ঞাটা সহজ ভাষায় দেখে নিই, কোনো বস্তু বা প্রাণী সম্পর্কিত যা পরিমাপ করা যায় তাকেই বলে ভৌত রাশি বা প্রাকৃতিক রাশি বা ফিজিক্যাল কোয়ান্টিটি। মনে থাকবে? আচ্ছা, চলো আমরা চলে যাই নেক্সট।
আচ্ছা, তাহলে তুমি দেখলে যে আমরা বইটা, তোমাকে যে বইটা মাপতে বলেছিলাম তার দৈর্ঘ্য মাপতে পেরেছো, তার প্রস্থ মাপতে পেরেছো এবং তার ভর মাপতেও পেরেছো। ভর মাপা হয় কিসের সাহায্যে? এই যে এখানে দুটো যন্ত্র দেওয়া আছে, দুটোই ভর মাপার যন্ত্র। এবার তুমি প্রশ্ন বলতে পারো যে স্যার আমরা তো এটা দিয়ে ওজন মাপি। এটা দিয়ে আমরা ওজন মাপি না, এটা আমরা তুলনা করে ওজন মাপি। তোমার কাছে বাটখারা না থাকলে তুমি এটা দিয়ে ওজন মাপতে পারবে না। তাহলে আগে থাকতেই কোনো কিছুর ওজন জানা আছে তোমার, তুমি সেটা দিয়ে সমান করে মাপছো। তাহলে সাধারণ তুলাযন্ত্র দিয়ে ওজন মাপতে হয় কোন টেকনিকে? তুলনা পদ্ধতিতে। আমার কাছে অলরেডি বাটখারা আছে, আমি দুই দিক সমান করে বলবো এটা যদি 1 কেজি বাটখারা হয়, সমান হলে ডান দিকে 1 কেজিই হবে। এই টেকনিকে মাপা হয়। কিন্তু নর্মালি যদি প্রশ্ন করা হয় বস্তুর ভর কিভাবে মাপা হয়, কোন যন্ত্র দিয়ে মাপা হয়? সাধারণ তুলাযন্ত্র। তাহলে এটা দেখছো, এটা একটা সাধারণ তুলাযন্ত্র, এটা একটা সাধারণ তুলাযন্ত্র। এটা একটু উন্নত মানের, আর এটা তো আমাদের আমরা দেখেইছি। দেখো এখানে একটা বাটখারাও আছে। ওকে, চলো। আচ্ছা, এখানে একটা প্রশ্ন পরীক্ষায় আসতে পারে, ভরকে সাধারণ ভাষায় কি বলে? ওজন বলে। কিন্তু মনে রাখবে ভর আর ওজন আকাশ পাতালের একটা তফাৎ আছে, ঠিক আছে? ভর হচ্ছে কোনো কোনো কিছুর মধ্যে কতটা পদার্থ রয়েছে সেটা হচ্ছে তার ভর, মাস। আর ওজন হচ্ছে পৃথিবী কতটা বলে টানছে। কাল থেকে যদি তোমাকে পৃথিবী না আকর্ষণ করে, না টানে, তোমার ওজন 0 হয়ে গেল। যেমন মহাকাশে চলে গেলে তোমার ওজন 0 হয়ে যায়, কেননা তোমাকে আর টানে না, তোমাকে কোনো কিছু দ্বারা তুমি আকর্ষিত হচ্ছ না, খুব শূন্যর কাছাকাছি তুমি চলে যাচ্ছ, তোমার ওজন থাকছে না। বোঝা গেল? চাঁদে গেলে আমাদের ওজন কমে যাবে কিন্তু ভর কমবে না। যেখানে যাও না কেন ভর একই থাকবে, ওজন কিন্তু কমে যেতে পারে, 0 হয়ে যেতে পারে। চাঁদে 6 কেজি তুমি এখান থেকে সোনা কিনে নিয়ে গিয়ে চাঁদে বিক্রি করবে, জাস্ট আমি গল্পের আকারে বলছি, চাঁদে গিয়ে মাপলে দেখবে কোন যন্ত্র দিয়ে ওই স্প্রিং তোলার উপরে রাখবে, দেখবে 1 কেজি হচ্ছে। কিন্তু তুমি এই রকম যদি যন্ত্রটাও পৃথিবী থেকে নিয়ে যাও, বাটখারাটাও যদি 6 কেজি নিয়ে যাও, তাহলে কিন্তু ওখানে 6 কেজিই হবে, কারণ তোমার কাছে বাটখারার ওজনও তো কমে যাবে, তাই না? যাই হোক, চলো নেক্সট এবার দেখে নিই। তাহলে আমরা দেখলাম যে আর ওজন মাপা হয় কোন যন্ত্র দিয়ে? এই যে এইগুলো দিয়ে, ঠিক আছে? আর ভর মাপা হয় এইগুলো দিয়ে, উপরের দুটো। সাধারণ তুলাযন্ত্র বা দাড়িপাল্লা বলে উপরেরগুলোকে, যেটা দিয়ে আমরা মাপি ভর। আর ওজন মাপা হয় স্প্রিং তুলা, এটা হচ্ছে অ্যানালগ স্প্রিং তুলা। আর ডিজিটাল তো তোমরা দেখেইছো, এখন ডাক্তারখানায় গেলে বা বিভিন্ন জায়গায় নাম্বার ওঠে, কাচেরও হয় উপরটা। যাই হোক, তাহলে এই প্রশ্নগুলোর উত্তর তোমরা আশা করি দিতে পেরে গেছো। আমি এবার নেক্সট দেখিয়ে দিই। তাহলে আমরা রাশি তো জেনে গেলাম যে যা কিছু মাপা যাচ্ছে কোনো বস্তু সম্পর্কে সেটাই রাশি। তো এরকম কী কী রাশি হতে পারে? দেখো, বস্তুর ভর আমরা মাপতে পারছি দাড়িপাল্লা দিয়ে, ভর একটা ভৌত রাশি। সময়, ঠিক আছে, সময়কে তুমি চোখে দেখতে পাবা না, জাস্ট অনুভব করতে পারবা, ঠিক আছে? তো এটাও একটা রাশি। এটা কি দিয়ে মাপা হয়? ঘড়ি দিয়ে, ঠিক আছে? স্টপ ওয়াচ দিয়ে যেমন টাইম মাপা হয়, ঘড়ি দিয়ে। ওকে, আয়তন একটা ভৌত রাশি, মাপা যায়। যেমন 1 গ্লাস জল দিল, দিয়ে বললো মেপে দিতে হবে, ওর আয়তনটা মাপছি আমরা। এটা যেমন তরলের আয়তন মাপার জন্য আমরা মাপনী চোং ব্যবহার করি, এটা একটা 1 লিটারই মাপনী চোং। ওকে, পরীক্ষায় কিন্তু আসে এগুলো। হ্যাঁ, তো এবার দেখো কার্য নামটা মনে রাখবে। কাজও কিন্তু একটা ভৌত রাশি, কাজ মাপা যায়, ঠিক আছে? তুমি একটা কোনো কিছুকে ঠেলছো, এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাচ্ছ, এখানে তো কাজ হচ্ছে। এটা নিয়ে বেশি ডিসকাস করলে এই চ্যাপ্টার কঠিন হবে, তাই আমি বেশি ডিসকাস করবো না। জাস্ট জেনে রাখো কার্য বা কাজ এটাও ভৌত রাশি। শক্তি হতে পারে তাপ শক্তি, চুম্বক শক্তি, তড়িৎ শক্তি, যেগুলো এইগুলোও কিন্তু ভৌত রাশি, এগুলোও মাপা যায়, ঠিক আছে? তাপমাত্রা একটা হবে, তাপ আলাদা জিনিস, তাপমাত্রা আলাদা জিনিস, দুটোই কিন্তু আলাদা, ঠিক আছে? তাপমাত্রাও কিন্তু ভৌত রাশি। ঘনত্ব, ঠিক আছে? তারপরে এই যে বললাম তাপমাত্রা মাপা হয় থার্মোমিটার দিয়ে। ক্ষমতা, যেমন তুমি যদি মোটর দেখো, ইলেকট্রিক মোটর বা এই ধরনের বাল্ব, সেখানে লেখা থাকে না 14 ওয়াট, এটা হচ্ছে বাল্বের ক্ষমতা। 100 ওয়াট আগেকার বাল্ব হতো। তো ক্ষমতা, চাপ, একটা বলকে জলের মধ্যে চাপ দিচ্ছ, কিন্তু জল থেকে অটোমেটিক নিচ থেকে উপরের দিকে বলটা উঠে যাচ্ছে, তুমি চেপে নিচে জলের মধ্যে ডুবাতে গিয়ে একটু কষ্ট হচ্ছে, জল তার মানে নিচ থেকে কী দিচ্ছে? চাপও কিন্তু মাপা যায়। এটা নেক্সট চ্যাপ্টারে এইটা আমি আরও ডিটেলস আলোচনা করব এর পরের চ্যাপ্টারে। ওকে, তারপরে রয়েছে তড়িৎ প্রবাহ মাত্রা। দেখবা এই যে তোমার চার্জারগুলোর উল্টো দিকে দেখে লেখা থাকবে 1 অ্যাম্পিয়ার, 2 অ্যাম্পিয়ার, চার্জারগুলো মোবাইলের চার্জারে দেখবে। অ্যাম্পিয়ারে যদিও শর্ট ফর্মে এ লিখতে হয় বড় হাতের, এরা তো নিয়ম শৃঙ্খলা মানে না, এরা এএমপি লিখে দিয়েছে মানুষের বোঝার সুবিধার জন্য, কিন্তু নিয়মে এএমপি লিখতে হয় না, খালি এ লিখলেই হয়। তো অ্যাম্পিয়ার একটা সায়েন্টিস্টের নাম,
বড় হাতে লিখছি, কারণ বিজ্ঞানীর নামে যখন কোনো একক হয় তখন বড় হাতে লিখতে হয়, ঠিক আছে। তো এগুলো তোমরা দেখতে পাবে যে এর চার্জার কতটা তড়িৎ পার সেকেন্ডে বইছে সেইটা আর কি। হ্যাঁ, তো এইগুলো সবই হচ্ছে ভৌত রাশি। চলো এবার আমরা নেক্সট দেখে নিই। তাহলে ভৌত রাশিকে আমরা কি ভাগ করতে পারি? তার আগে দেখি উপরের সারণীতে লেখা রাশিগুলোর পরিমাপ লেখার সময় তুমি কি ধরো এই যে দেখো এইগুলো লেখার সময় তুমি কি খালি লিখলে নাকি যে আমার বইটা 20 না বা 29 লিখলে না, দেখবা লিখবা 29 সেন্টিমিটার, বা এটা যদি 13 হয় 13 সেন্টিমিটার। এই যে 13-র পরে একটা সেন্টিমিটার কথাটা এখানে লিখবে, কেন লিখছো? কারণ চলো দেখি, তাহলে ওই যে ছক, ওই ছকটা পূরণের সময় তুমি কি খালি সংখ্যা লিখলে না, তার সাথে কিন্তু তুমি হয় সেন্টিমিটার বা মিটার বা ফুট বা কিছু একটা লিখেছো। আমরা নর্মালি সেন্টিমিটার লিখবো কারণ আমাদের স্কেলে সেন্টিমিটার আছে। আর সময় মাপার সময় আমরা সেকেন্ড ব্যবহার করব, ভর মাপার সময় আমরা গ্রাম বা কিলোগ্রাম ব্যবহার করছি, এইগুলো আমরা ব্যবহার করছি। এগুলো কি? এগুলো হচ্ছে একক, ইংরেজিতে বলা হয় ইউনিট, ইউএনআইটি, মনে থাকবে। তাহলে কোনো রাশিকে যদি আমরা প্রকাশ করতে চাই, পরিমাপকে প্রকাশ করতে চাই, তাহলে তার একটা মান লিখতে হয়। যেমন তোমার উচ্চতা হলো কত, যদি বলো 4 ফুট, এই যে 4 এটা হচ্ছে মান, আর ফুটটা হচ্ছে একক। একক না লিখলে বোঝা যায় না। 4 ইঞ্চি আর 4 ফুটের মধ্যে তফাৎ আছে অনেক, 4 ফুট বড় হয়, তাহলে একক দেখে ছোট বড় বোঝা যায়, মাপ বোঝা যায়। তাহলে একক একটি রাশির খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ, ঠিক আছে। এবার তাহলে দেখো, তাহলে সময় বলার সময় আমরা কি বলবো? সেকেন্ড বলবো। সেকেন্ডের থেকে একটু যদি বড় টাইম, অনেক টাইম হয়, তাহলে মিনিট বলবো। তার থেকে বড় হলে ঘন্টা বলবো। তার থেকে বড় হলে দিন বলবো। তার থেকে বড় হলে সপ্তাহ বলবো। তার থেকে বড় হয়ে গেলে মাস বলবো। তার থেকে বড় হয়ে গেলে বছর বলবো। তার থেকে বড় হয়ে গেলে কি বলবো? 1 যুগ বলবো, 12 বছর। তার থেকে বড় হয়ে গেলে 100 বছর, 1 শতাব্দী। এইরকমভাবে সময়েরও বিভিন্ন একক আছে। তো যাই হোক, ভৌত রাশির তাহলে একক আছে, এটা জানলাম, ঠিক আছে। তো এককের মধ্যে একক হচ্ছে কয় রকমের? 2 রকমের। মানে একক 2 রকমের বলতে ভৌত রাশি 2 রকমের। পরবর্তী ক্লাসে শিখবে যে ভৌত রাশি 2 প্রকার, কি নাতে স্কেলার রাশি আর ভেক্টর রাশি বলে পড়বে। কিন্তু তোমাদের ক্লাস 6-এর ক্ষেত্রে সহজভাবে এটা খুব সুন্দরভাবে তারা বই উপস্থাপন করেছে, আমরা সেইভাবেই শিখব। তো ভৌত রাশি 2 প্রকার, একটা হলো মৌলিক রাশি আর একটা হলো লব্ধ রাশি। এবার প্রশ্ন হচ্ছে কিভাবে আমি ঠিক করলাম যে ভৌত রাশিতে কোনটা মৌলিক রাশি বা কোনটা লব্ধ রাশি? দেখো, যেগুলো দেখো দৈর্ঘ্য মাপার সময় শুধু দৈর্ঘ্যই মাপতে হচ্ছে, একই রকম যন্ত্র লাগছে, মেলা রকমের যন্ত্র লাগে না, জাস্ট দৈর্ঘ্য মেপে নিলাম, হয়ে গেল। সময় মাপার সময় একটা যন্ত্র দিয়ে মাপলাম, একটা যন্ত্র দিয়ে হয়ে গেল। ভর মাপার সময় একটা যন্ত্র দিয়ে হয়ে গেল, মানে একই ধরনের। কিন্তু যখন ক্ষেত্রফল মাপবো, দেখো একটা জমি আছে, চলো আমি একটু ক্লিয়ার করি, 1 সেকেন্ড। ক্ষেত্রফল মাপার সময় আমরা কি করি, যদি একটা জমি 1 সেকেন্ড, দেখো যদি এটা আমার একটা জমি হয়, সেই জমির এইটা হচ্ছে দৈর্ঘ্য আর এটা হচ্ছে প্রস্থ। তো এই দৈর্ঘ্য যদি 20 সেমি হয় আর প্রস্থ যদি 5 সেমি হয়, ক্ষেত্রফল কত হবে? এই দুটো গুণ করতে হবে, তাহলে উত্তর হবে 100 বর্গ সেমি। ওকে, এই যে ক্ষেত্রফল বের করতে গেলে আমাকে কিসের হেল্প নিতে হলো? দৈর্ঘ্যের। কবার? 2 বার। এই বরাবর একটা দৈর্ঘ্য মাপতে হলো, এই বরাবর দৈর্ঘ্য। তুমি বলবে স্যার এটা তো প্রস্থ। আমি কি বললাম? প্রস্থ এক ধরনের দৈর্ঘ্য, আমরা নাম দিয়েছি তাই। বিজ্ঞানের ভাষায় দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা আলাদা কিছু খুব একটা না, সবই লেন্থ, সবই এক, ঠিক আছে। তো তাহলে এই যে ক্ষেত্রফল নির্ভর করছে দৈর্ঘ্যের উপরে। দৈর্ঘ্যকে 2 বার ব্যবহার করলে ক্ষেত্রফল পাওয়া যায়, ঠিক আছে। এরমভাবে আয়তন বের করতে গেলে যদি দেখি এইটা একটা বক্স দেওয়া আছে, এই যে একটু আগে, আচ্ছা ঠিক আছে আমি করছি, চলো। আচ্ছা দেখো, এইখানে একটা বাক্সের একটা ছবি দিয়েছিলাম, মনে আছে? এইখানে আছে। এই যে এটার যদি এই বাক্সটার আয়তন বের করতে হয়, তাহলে কি করতে হবে? এই দৈর্ঘ্য বের করতে হবে, এই প্রস্থ বের করতে হবে এবং উচ্চতায় 3টি গুণ করতে হবে। যদি দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা গুণ করার পর এটার একক কী হবে? ঘন সেন্টিমিটার বা মিটার। তুমি যদি এটাও মিটারে বের করো, এটাও মিটারে বের করো, এটাও মিটারে বের করো, উত্তর হবে এত ঘন সেন্টিমিটার। ওকে,
তো এই ক্ষেত্রে দেখো দৈর্ঘ্যকে কবার ব্যবহার করা হচ্ছে, 3বার, 3জন মাপছে, দেখছো? তো আয়তনও কিন্তু একটি লব্ধ একক, মানে দৈর্ঘ্যের উপরে 3বার নির্ভর করছে, একা হতে পারছে না। তাহলে যে সমস্ত রাশি অন্য কোনো রাশির ওপর নির্ভর করে না তাকে বলা হয় মৌলিক রাশি, ঠিক আছে? আর যেসব রাশিগুলো অন্য রাশির ওপর নির্ভর করে, যেমন দেখলাম আয়তন কার ওপর নির্ভর করে, দৈর্ঘ্যের ওপর, কবার, 3বার। ক্ষেত্রফল দৈর্ঘ্যের ওপর নির্ভর করে 2বার। তাহলে এরা হচ্ছে লব্ধ রাশি, ঠিক আছে? এটাই আমি শেখালাম যে মৌলিক রাশি আর লব্ধ রাশি কি। চলো, আচ্ছা এবার আমরা চলে আসছি তাহলে দেখলাম এখানে গতিবেগও তাই। গতিবেগ বের করতে গেলে দৈর্ঘ্যের ওপরেও নির্ভর করতে হয়, সময়ের ওপরেও নির্ভর করতে হয়। তাহলে গতিবেগ কার ওপরে নির্ভর করে, দৈর্ঘ্যের ওপর আর সময়ের ওপর। আমরা বলি না এত মিটার পার সেকেন্ড, ভালো করে দেখো, ও 100 কিমি পার ঘন্টা বেগে যাচ্ছে। এই যে 100 কিমি, কিমিটা কিসের একক? দৈর্ঘ্যের। পার ঘন্টা, প্রতি ঘন্টায়, যে ঘন্টা কথাটা কিসের একক? সময়। তাহলে গতিবেগ দৈর্ঘ্যের এককের ওপর এবং সময়ের এককের ওপর নির্ভর করছে। তাহলে গতিবেগ কী একক, কী রাশি? লব্ধ রাশি। এইরকম মৌলিক রাশি আছে 7টা। কটা আছে? 7টা। চলো, আমার মনে হচ্ছে আমাদের স্লাইডে কোনো একটা সমস্যা হয়েছে। আমরা না, ঠিক আছে, অসুবিধা নেই, আমি ঠিক দেখে নিচ্ছি। আচ্ছা, এবার দৈর্ঘ্যর পরিমাপ করতে গেলে দেখো, আমরা যদি কোনো দৈর্ঘ্য পরিমাপ করতে যাই তাহলে কি হবে? একটা দৈর্ঘ্য দরকার। দৈর্ঘ্য মাপার জন্য দৈর্ঘ্য দরকার। বিষয়টা বুঝতে পারলে না? আমি যদি তোমার উচ্চতা মাপতে যাই তাহলে আমার একটা ফিতে দরকার, এবং সেই ফিতের দৈর্ঘ্য লেখা থাকবে ফিতের ওপরে। তাহলে আমি বলবো ও 50 পর্যন্ত তোমার মাথা হয়েছে, তাহলে তুমি 50 সেন্টিমিটার। ওজন মাপার জন্য, এই ভর মাপার জন্য ভরই দরকার। এই যে দাড়িপাল্লাতে এটা যেটা আছে সেটা ভর, 1 কেজি। সময় মাপার জন্য সময়ই দরকার। তুমি কখনোই 1 মিনিট টাইম হাফ মিনিটে মাপতে পারবে না। আমাকে বলে দেখাও। তোমাকে 1 ঘন্টা ধরে গান গাইতে হবে এবং এটা মাপতে হবে। এটা মাপতে তোমার 1 ঘন্টায় লাগবে। বোঝা গেল কি বলছি? আমি যদি বলি তুমি 2 মিনিট ধরে করো, 2 মিনিট ধরে তুমি লেখো, এই যে তুমি 2 মিনিট ধরে লিখছো কি না এটা যদি আমি পরিমাপ করতে চাই আমার 2 মিনিট টাইম লাগবে। তাহলে কি বলতে চাইছি? যে কোনো একটা জিনিস মাপতে গেলে সেটাই লাগে। দৈর্ঘ্য মাপতে দৈর্ঘ্য লাগে। যেমন এইটা দিয়ে, মানে এই জিনিসটা, মানে তোমার এই যে ঘড়িটা দিয়ে তুমি দৈর্ঘ্য মাপতে পারবে না। বোঝা গেল? ভর দিয়ে তুমি দৈর্ঘ্য মাপতে পারবে না, বা দৈর্ঘ্য দিয়ে তুমি এটা মাপতে পারবে না। তো যেটা দিয়ে মাপবে সেই জিনিসই লাগবে। মানে দৈর্ঘ্য মাপতে দৈর্ঘ্যই লাগে, ভর মাপতে ভরই লাগে। দেখো, এখান থেকে একটা প্রশ্ন উঠবে যে একক কি? একটু আগে বললাম না যে তুমি নর্মালি প্রকাশ করতে পারবে না তোমার বইয়ের এইগুলো, তোমাকে মাপার জন্য 20-29 সেন্টিমিটার বলতে হবে। এই যে সেন্টিমিটারটা কি, তো এটা চলো একটু ক্লিয়ার করব, একটু ওয়েট করো। দেখো, প্রথম যখন আমাদের মাপা হয়, কোনো কিছু মাপা হয়, শুরুতে দেখা গেল, আজ থেকে অনেক বছর আগের কথা বলছি, যে কোনো আমরা দৈর্ঘ্য মাপবো। হ্যাঁ, এবার দৈর্ঘ্য মাপার জন্যে শুরুর দিকে আমাদের যারা অ্যানসেস্টার ছিল, যারা আমাদের আদিম যারা ছিল, আমাদের পূর্বপুরুষ ছিল, তারা কি করলো? তারা বলল আজ থেকে এই 1 বিঘত হচ্ছে এতটুকু হলে আমরা 1 বিঘত ধরে নিলাম। এই যে দেখতে পাচ্ছ, বা পায়ের মাপ নিয়ে ওরা তৈরি করেছিল ফুট। ফুট কথাটা এসছে ওই কারণে। তো যাই হোক, তারপর থেকে তার ডবল হলে আমরা বলতাম 2 বিঘত, 3 গুণ হলে 3 বিঘত। এই যে শুরুতে কতটুকু 1 বিঘত এটা মেপে নিলাম, কেন? আমাদের সুবিধার জন্য। এটাকেই বলবো একক। তাহলে দৈর্ঘ্যের একটা একক কি? বিঘত। কিন্তু বর্তমানে বিঘত হচ্ছে আন্তর্জাতিকভাবে সারা পৃথিবী মেনে নেয়নি, মানে ব্যবহার করে না। মিটারটাকে বেশি ব্যবহার করে, বিঘত, ফুট, ঠিক আছে, ইঞ্চি, এগুলোকে, বা এগুলোর ব্যবহার কম। তাহলে মাপার জন্যে একটা আমাদের নির্দিষ্ট মাপ নিতে হবে, সেই মাপের সাথে তুলনা করেই আমরা মাপতে পারবো, ঠিক আছে? তো দেখো, তোমাকে যদি বলে আচ্ছা 2জনা বন্ধু আছো, বললাম 2জনা তোমাদের বসার বেঞ্চটা মাপো তো। তুমি মাপলে হাতে, তুমি বললে আমার 12 হাত হলো। তোমার বন্ধু বললো আমার 9 পা রেখে রেখে চেক করে দেখলো, বললো আমার 9 ফুট হলো। আর একটা বন্ধু বললো আমার 6 হাত হলো। এখন প্রশ্ন হচ্ছে, এক্ষেত্রে একটা সমস্যা তৈরি হলো না? তুমি 1 এককে মাপলে, তোমার বন্ধু 1 এককে মাপলো। এই জন্যে এই সুবিধাটা, এই সমস্যাটা দূর করার জন্য
এমন কিছু একক তৈরি করা হলো যেটা সারা পৃথিবী মেনে নেয়। ঠিক আছে, তো বিজ্ঞানীরা এই সমস্ত অসুবিধা দূর করার জন্য কি করলে, একটা প্রমাণ, একটা স্ট্যান্ডার্ড যেটাকে পাল্টানো যাবে না তারা তৈরি করলো। এই যেমন ধরো তোমাদের একটু একক সম্পর্কে একটু ক্লিয়ার ধারণা দিই। এই গ্লাসে যে দুধটা আছে এটাকে আমরা ধরে নিলাম 1 লিটার আজ থেকে, এবং আমি বলে দিলাম যে এরকম 5টা গ্লাস এখানে রাখলে এতটা দুধ হয়। বলো তো এই জারে কতটা দুধ আছে? পেরে গেলে 5 লিটার। কিন্তু কি করে পারলে? তুমি জেনে গেছো যে এটা 1 লিটার, তাই। তো ওই রকম শুরুর দিকে আমরা একটা মাপকে স্ট্যান্ডার্ড ধরে নিই যে এইটুকু হলে এইটুকু হবে, মানে এতটুকু পরিমাণকে আমরা 1 লিটার ধরে নিলাম, এতটুকু মাপকে আমরা 1 মিটার ধরে নিলাম। যেমন ধরো এটা ধরো, শুরুতে আমি তোমাকে সব কিছু ভুলে যাও, জাস্ট এটা মনে রাখো যে এই লাল দাগটাকে এখন থেকে আমি 1 মিটার বললাম। জাস্ট এই স্ক্রিনে দেখো 1 মিটার। এবার বলো তো এই নীল দাগটা ক মিটার? পেরে গেলে কিভাবে? তুলনা করে। তাহলে শুরুর দিকে একটা নির্দিষ্ট মাপকে ওরা সুবিধা অনুযায়ী মেপে নিয়েছে যে এইটাকে আমরা আজ থেকে 1 মিটার বলবো। তারপরে তার সাথে তুলনা করে যদি 4 গুণ হয় 4 মিটার, অর্ধেক হলে হাফ মিটার। তাহলে এই যে প্রথমে যে 1 মিটারটা নেওয়া হলো, এটা কেন নেওয়া হলো? 1 নম্বর এটা নির্দিষ্ট যাতে সারা পৃথিবীতে সেম থাকে, এবং 2 নম্বর এটা সুবিধাজনক, মানে এমন মাপ নেওয়া হবে না যাতে অসুবিধা হয়। ঠিক আছে, সারা দৈনন্দিন জীবনে যে মাপটার ব্যবহার বেশি সেই রকম মাপ নিতে হলো। ঠিক আছে, তাহলে যদি প্রশ্ন আসে যে একক কাকে বলে, যেমন এই এই বাটখারাটার যে ওজন, এটাকে 1 কেজি ধরা হয়েছে কেন? কারণ আমরা আমাদের জীবনে এতটুকু বেশি এই এতটুকু পরিমাপকে বেশি ব্যবহার করি। বড় যদি হিসাব করতাম আমরা তো অনেক বড় মাপের ওজনকে যদি আমরা 1 কেজি বলতাম, আজকে আমাদের দোকানকে কি বলতে হতো, ভাই 0.01 কেজি আমাকে দাও, তখন সমস্যা হতো না। সেজন্য এমন একটা মাপ নিতে হবে যাতে সারা দৈনন্দিন জীবনে ব্যবহারটা বেশি হয়, সেই মাপটা। তাহলে এইটা আমরা আমাদের শুরুর জীবনে, শুরুতে আমাদের যারা আদিম পুরুষ যারা আছে তারা বলে দিয়েছিলেন 1960-তে সম্ভবত, আমি বলে দিচ্ছি থামো। তো এইটা হচ্ছে ওজনের একক বা ভরের একক বলতে পারো, কেজিটা। ওকে, বা 1 লিটার কতটা হবে এটাও আমরা শুরুর দিকে আমরা স্ট্যান্ডার্ডাইজ করে নিয়েছি যে এতটুকু হলে 1 লিটার, এর ডবল হলে 2 লিটার, অর্ধেক হলে হাফ লিটার। তাহলে প্রশ্ন হচ্ছে একক কাকে বলে? তাহলে কোনো রাশিকে পরিমাপ করতে ওই রাশির একটা কী নেব, সুবিধাজনক ও নির্দিষ্ট ও সুবিধাজনক, এই দুটো শব্দ অবশ্যই তোমরা লিখবে, এখানে লেখা নেই যদিও। কোনো রাশিকে পরিমাপ করতে ওই রাশিরই একটা নির্দিষ্ট ও সুবিধাজনক অংশকে আন্তর্জাতিকভাবে প্রমাণ ধরে নেওয়া হয়, একেই বলা হয় ওই রাশির একক। এবার সমস্যা তৈরি হলো, কেউ ফুট বলছে, কেউ হাত বলছে, কেউ বিভিন্ন একক বলছে। তো প্রবলেম যখন তৈরি হলো তখন কি হলো, তোমার একটা সংস্থা, সেই সংস্থাটার আগে দেখিয়ে দিই, এক সেকেন্ড। এই যে একটা সংস্থা, না এই 1875 সালে তৈরি হয় একটা সংস্থা, ইন্টারন্যাশনাল ব্যুরো অফ ওয়েটস অ্যান্ড মেজার্স, ইন্টারন্যাশনাল ব্যুরো অফ ওয়েটস অ্যান্ড মেজার্স। ওদের ভাষায় ওরা ওয়েটসকে ওরা পয়েডস বলে, POIDS। এই জন্য এর শর্ট ফর্মে তোমরা BIPM, ব্যুরো ইন্টারন্যাশনাল পয়েডস অ্যান্ড মেজার্স, এরকম। তো এই ইন্টারন্যাশনাল ব্যুরো অফ ওয়েটস অ্যান্ড মেজার্স বলে যে সংস্থা আছে, এই সংস্থাটা তোমার তখন কি করলো, যে এই বিভিন্ন এককের সমস্যা দূর করার জন্য এগিয়ে আসলো। তৈরি হয়েছে 1875 সালে, কিন্তু তারা 1960-তেই তারা কি করলো, তারা বিভিন্ন রাশির এককের একটা নির্দিষ্ট একটা করে একক নিল এবং বলে এটাই আমরা পৃথিবীতে সবাই বেশিরভাগ মেনে চলবো। যেমন দৈর্ঘ্যের বিভিন্ন এককের মধ্যে মিটারটাকে মেনে নিল, হাত, ফুট বা অন্যান্য যে একক আছে সেগুলোকে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি তারা দিল না। এবং মিটারের শর্ট ফর্ম দেখো এম আছে ছোটো হাতের, যদি মিটার নামে কোনো বিজ্ঞানীর নাম থেকে আসতো তাহলে এটা বড় হাতের হতো। তো স্বাভাবিকভাবে দেখেই বুঝতে পারছো এই 7টার মধ্যে একটা বিজ্ঞানীর নাম থেকে কোনটা এসছে যেটাতে বড় হাতের অক্ষর দিয়ে স্টার্ট। দেখো কেলভিনের কে আর অ্যাম্পিয়ারের এ। চলো, ভরের একক কি তাহলে? কিলোগ্রাম, কেজি, সব ছোট হাতে লিখবে কিন্তু, এটা খুব ইম্পর্টেন্ট, অনেকেই বড় হাতে লিখে দাও ভুলে। সময়ের একক সেকেন্ড, আলো তড়িৎ প্রবাহের একক অ্যাম্পিয়ার বিজ্ঞানীর নামে। আলোর তীব্রতা ক্যান্ডেলা। অণু পরমাণুর পরিমাণ, বড় ক্লাসে তোমরা এটাকে পদার্থের পরিমাণও পেতে পারো, তার একক হচ্ছে মোল। এবং উষ্ণতার একক হচ্ছে কেলভিন। অনেকে ডিগ্রি কেলভিন লিখলে এটা চরমতম ভুল, কেলভিনের আগে কোনো ডিগ্রি থাকে না, কেলভিন নিজে একটা একক এবং বিজ্ঞানীর নাম থেকে এসছে। তাহলে কোনো রাশির পরিমাপ করতে ওই রাশির একটা নির্দিষ্ট ও সুবিধাজনক পরিমাণকে প্রমাণ হিসাবে ধরে ওই রাশির পরিমাপ করা হয়,
সেটা হচ্ছে ওই রাশির একক বলে। ঠিক আছে, চলো এবার দেখে নিই আমরা। আমি বলেছিলাম যেমন এই যে কেলভিন, দেখো কেলভিন বিজ্ঞানী, একজন ব্রিটিশ ম্যাথমেটিশিয়ানের নাম থেকে এসে, তাই কে বড় হাতের। এবং অ্যাম্পিয়ার, তিনি ফ্রেঞ্চ ফিজিসিস্ট ছিলেন, পদার্থবিদ, তার নামে এসছে বলে অ্যাম্পিয়ারের এ বড় হাতের। এবং পরবর্তীতে তোমরা দেখবে ওজনের বা বলের একক নিউটন। কি বললাম? ওজন বা বল, ওটাও ভৌত রাশি। ওজন একটি ভৌত রাশি, বল একটি ভৌত রাশি, এবং এরা লব্ধ রাশি। কারণ আমি বলেছিলাম 7টা মৌলিক রাশি আছে, এবং এই 7টা দেখো 1 2 3 4 5 7, এই 7 অবধি মৌলিক রাশির পর বাকি সবগুলো কিন্তু লব্ধ রাশি। তো ওজন একটা লব্ধ রাশি, 7টা বাদে বাকি সবই লব্ধ রাশি। তো ওজনের একক কি? এসআই পদ্ধতিতে দেখবে নিউটন, এবং সেই নিউটনের এন ক্যাপিটালে থাকে, কারণ নিউটনও একটা বিজ্ঞানীর নাম, আর এর নাম তো তোমরা আশা করি নিউটনের নাম শুনেছো, স্যার আইজ্যাক নিউটন, সে আপেলের গল্পটা। ওকে, তো এই সংস্থার কথা ইতিমধ্যে তোমাদের বলেছি। এরা হচ্ছে এই সংস্থায় কাজ করা চাকুরিজীবী, এরাই মানে অ্যাকচুয়ালি প্রত্যেকটা, যেমন ভিডিও অফিসে যারা কর্মচারী থাকে তারা বিভিন্ন রকমের নীতি নির্ধারণ করে, নবান্নে বসে থাকা তারা, ঠিক ওইরকম এই সংস্থার ইনারাই কর্ণধার, ইনারাই ঠিক করেন কি করবেন। এনারা অত্যন্ত উচ্চশিক্ষিত এবং এনারা জ্ঞানী মানুষ, ঠিক আছে, এরাই ঠিক করে দেন। ওকে, তাহলে লব্ধ রাশি কোনগুলো হবে? ক্ষেত্রফল, আয়তনকে মানে দৈর্ঘ্যকে দুবার ইউজ করে ব্যবহার মানে বের করতে হয়। আয়তন এর ক্ষেত্রে দৈর্ঘ্য 3বার, বেগের ক্ষেত্রে সময় এবং দৈর্ঘ্য দুটোকে ব্যবহার করা হয়। এছাড়াও তরল, বল আর ওজন কিন্তু সেপারেট কিছু নয়। ওকে, অলমোস্ট সেমই। ধরো কার্য যেটাকে বলেছিলাম, ক্ষমতা কোথায় লেখা থাকে? বাল্বের গায়ে 14 ওয়াট 15 ওয়াট, এটা ঘনত্ব, এইগুলো হচ্ছে লব্ধ রাশি। আচ্ছা, এবার সমস্যা হচ্ছে, এবার কি হচ্ছে দেখো, আমি এটাকে স্কিপ করব না, আগে এখান থেকে বোঝাবো, ওটা বুঝে যাবে তোমরা। তো নর্মালি দেখা যাচ্ছে যে আমরা বাজারে যখন যাচ্ছি, আমরা তো মিটার বলে দিল, ধরো বলে দিল আমাদের নর্মাল একক কি, ইন্টারন্যাশনাল ব্যুরো অফ ওয়েটস অ্যান্ড মেজার্স, যে আমরা মিটার এই এককটা দৈর্ঘ্যের ব্যবহার করব। ওকে, কিন্তু দেখা গেল আমাদের অনেক মিটার হলো, 15,000 মিটার, যেমন চাঁদ থেকে পৃথিবীর দূরত্বই ধরে নাও। তো এটা তো অনেক মিটার, তাহলে লিখতে গেলে তো বড় সংখ্যা মনে রাখতে হবে। তখন কি করলাম আমরা? এটার আগে কিছু উপসর্গ বা প্রিফিক্স ব্যবহার করব। মিটারের আগে দেখো কিলো ব্যবহার করব, হেক্টো ব্যবহার করব, ডেকা, ডেসি, সেন্টিমিলি, এই 6টা উপসর্গ। এছাড়াও গিগা, মেগা, এরকম আরও আছে। ঠিক আছে, কিলোর থেকে গিগা আছে, তারপরে মেগা আছে। তোমরা যে বলো না আমি 1 MB 2 MB, এই যে মেগা বাইট, মেমোরির একক হচ্ছে বাইট, তার আগে ব্যবহার করব কি? কিলোবাইট। আমরা বলে 1 KB স্পিড দিচ্ছে, 2 MB মেগাবাইট। তো কিলো, হেক্টো, ডেকা, মেগা, এগুলো সবই কিন্তু প্রিফিক্স, এইগুলো ব্যবহার করে বড় একক তৈরি করা যায়। এবার তোমাকে বলি যদি আমি 1 মিটার বড় না 1 কিলোমিটার বড়, তুমি বলবে 1 মিটারের থেকে 1 কিলোমিটার বড়, তাহলে এটা বড় একক। তাহলে বড় এককটা কে বানিয়ে দিল? এই কিলো। কিন্তু যদি বলি 1 মিটার বড় না 1 সেন্টিমিটার বড়, তুমি বলবে 1 মিটার বড়। তাহলে এখানে এই যে ছোট এককটা কে বানিয়ে দিল? সেন্টি। ওকে, তো এই প্রিফিক্স ব্যবহার করে আমরা বড় এবং ছোট একক বানাতে পারি। এবং মজার ব্যাপার হচ্ছে 10 দিয়ে, 100 দিয়ে, 1000 দিয়ে গুণ করে বা ভাগ করে, মানে এক কথায় দশমিক ডানে বায়ে সরিয়েই আমরা এই এক একক থেকে আর এক এককে যেতে পারি। ঠিক আছে, তো এইটাকে বলা হয় মেট্রিক পদ্ধতি। কি পদ্ধতি বলা হয়? মেট্রিক পদ্ধতি। এই পদ্ধতিতে আমরা একটা এককে আর এক এককে কনভার্ট করতে পারি। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছো। যেমন 1 সেন্টিমিটার মানে 1 মিলিমিটার, এই 10 মিলিমিটার। দেখো সেন্টিমিটার কোন জায়গায়? এখান থেকে আছো, তুমি নিচে গেলে একটা জিরো বাড়বে, 1 থাকলে এখানে 10 হয়ে যাবে, এখানে 10 থাকলে এখানে 100 হয়ে যাবে, এখানে 5 থাকলে এখানে 50 হয়ে যাবে। যেমন এখানে যদি 5 থাকে, আমি জাস্ট আরেকবার লিখে দেখাবো। ধরো আমি 5 মিটার, কত মিটার বললাম? 5 মিটার, কত মিটার? 5 মিটার। এই 5 মিটার যদি এখানে চলে আসে তাহলে 50 হয়ে যাবে, এখানে চলে আসলে 500 হয়ে যাবে, এখানে চলে আসলে 5000 হয়ে যাবে। এখানে চলে গেলে কি হয়ে যাবে? 0.5, মানে 10 দিয়ে ভাগ। এখানে চলে গেলে 0.05, এখানে চলে গেলে হবে 0.005। তাহলে দেখো 5 মিটারকে আমরা বিভিন্নভাবে বলতে পারি। 50 ডেসিমিটার, 500 সেন্টিমিটার, 500 মিলিমিটার, এই 5000 মিলিমিটার।
0.5 ডেকামিটার, 0.05 হেক্টোমিটার। তো জাস্ট দশমিক সরাচ্ছি, ছিল দশমিক নাই মানে লাস্টে দেখো এক ঘর ডানে সরিয়েছি মানে এখানে একটা জিরো তৈরি করে নিলে দেখো 50 হচ্ছে। দু ঘর যখন সরিয়েছি দেখো এইখানে লাস্টে দশমিক মানে 500। 3 ঘর সরিয়েছি মানে 5000। এরকমভাবে দশমিক যখন এক ঘর বাইরে এসেছি দেখো 0.5, যখন দু ঘর বাইরে এসছে তখন 0.5 দেখো। তো এরকম এক কথায় মনে রাখবে যে দশমিক বিন্দু পাল্টিয়ে বড় ছোট একক তৈরি করা যায়। এটা হচ্ছে মেট্রিক পদ্ধতির একটা সুবিধা। আর মেট্রিক পদ্ধতিতে দশমিক বিন্দু সরিয়ে বা গুণ ভাগের মাধ্যমে 10, 100 ইত্যাদির দ্বারা গুণ করে ছোট বড় একক বানানো যায়। ঠিক আছে, আচ্ছা এবার চলো আমরা দেখে নিলাম। তাহলে আন্তর্জাতিক ব্যুরো অফ ইন্টারন্যাশনাল ব্যুরো অফ ওয়েটস অ্যান্ড মেজার্স ওরা কী করলো, ওদের যে মানে আর কি মিউজিয়াম বা যেখানে রাখে ওরা, ওখানে ওরা কী করলো, তারা প্রত্যেকটা জিনিসের একটা প্রোটোটাইপ আছে। প্রোটোটাইপ মানে দেখো 1 মিটার তো আন্দাজে বলা যাবে না। তোরা কি করলো, এই ধরনের তৈরি একটা লম্বা একটা বার আছে দেখতে, এটা লম্বা, এতটাই লম্বা, আমি পুরোটা ছবিতে দিতে পারিনি, 1 মিটার লম্বা, ঠিক আছে, এবং দেখতে এরকমই, এটা অরিজিনাল এরকমই দেখতে। তো এটা কি দিয়ে তৈরি, ওরা কি করলো প্লাটিনাম আর ইরিডিয়াম দিয়ে তৈরি একটা লম্বা একটা রাখা আছে। 1889 সালে ফ্রান্সের প্যারিস শহরে, ফ্রান্সের প্যারিস শহরে ইন্টারন্যাশনাল ব্যুরো অফ ওয়েটস অ্যান্ড মেজার্স নামক সংস্থায় এটা রাখা আছে। কত ডিগ্রি তাপমাত্রায় রাখা আছে, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্লাটিনাম আর ইরিডিয়ামের তৈরি সংকর ধাতু দিয়ে তৈরি একটা দণ্ড রয়েছে। সেই দণ্ডের দুই প্রান্তের মাঝের সেই দণ্ডতে দুটো দাগ দেওয়া আছে। ওই দুটো দাগ, এই দাগ থেকে এই দাগ পর্যন্ত এর মাঝের মাপটাকে 1 মিটার ধরা হয়। এবার তুমি বলো যে 1 মিটারের জন্য এত কেন কাঠখড় পোড়ানো? দেখো যাই হয়ে যাক এটার মাপ একদম নির্দিষ্টই থাকবে, কারণ তাপমাত্রা দেখো 0 ডিগ্রি রাখা হয়েছে এবং প্লাটিনাম আর ইরিডিয়াম এ দুটোর মিক্সচারে যেটা বানানো হয় এটার ক্ষয় হয় না। ঠিক আছে, আজ থেকে 1 লাখ বছর পর হতে পারে এটার মাপ ক্ষইতে ক্ষইতে ছোট হয়ে যেতে পারে, সেজন্য এরা এমনভাবে তৈরি করা হয়েছে। তাহলে পরীক্ষায় যদি আসে প্লাটিনাম আর ইরিডিয়ামের অনুপাত কত, এইটাতে এর যে প্রোটোটাইপে 9:1, আর যদি উল্টো দেয় ইরিডিয়াম ও প্লাটিনামের অনুপাত কত, তাহলে হবে 1:9। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তাহলে এতদূর অবধি তোমরা নিশ্চয়ই বুঝেই গেছো। আর একটু আগে বুঝিয়েও দিলাম যে এইগুলো কিভাবে করতে হয়। চলো আমরা নেক্সট চলে যাই। এখানে কয়েকটা জিনিস বলে দিই। ভর মাপা হয় দাঁড়িপাল্লার সাহায্যে। এসআই পদ্ধতিতে ভরের একক কি, কিলোগ্রাম। আমি বাটখারার ছবি ইতিমধ্যে দেখিয়েছি। ভর মাপা হয় কি দিয়ে, সাধারণ তোলা যন্ত্র বা দাঁড়িপাল্লা দিয়ে। ওজন মাপা হয় কি দিয়ে, স্প্রিং তোলা দিয়ে। আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে এই যে বড় ছোট একক কেন দরকার, কিলোমিটার হেক্টোমিটার। দেখো তো তোমাকে যদি বলে এই মশাটার দৈর্ঘ্য বলো, তাহলে তো তুমি কিতে বলবে, মিলিমিটারে বলবে, কারণ মশা খুব ছোট হয়। এটা কিতে বলবে, সেন্টিমিটারে বা ইঞ্চিতে বলবে এই মাপটা। আর রাস্তার মাপটা কিতে বলবে, কিলোমিটারে বলবে। কিন্তু কেন, আমাদের সুবিধার জন্যে। এখন রাস্তাটা যদি মিলিমিটারে মাপা যাবে না কেন, বড় ফিতেতে সে মাপ থাকতেই পারে, কিন্তু এরকম হবে 94,593 মিলিমিটার। এই যে বড় সংখ্যা মনে রাখা আমাদের সমস্যা। আর পড়াশোনা করে দিন মানুষকে অসুবিধায় ফেলে, আরও সুবিধা করে দেয়। আচ্ছা ঠিক আছে, এতদূর অবধি আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা দেখব ক্ষেত্রফলের একক। তো ক্ষেত্রফল আমি একটু আগে তোমাদের বুঝিয়ে দিলাম যে দৈর্ঘ্য প্রস্থ গুণ করে ক্ষেত্রফল বের করতে হয়। তো ক্ষেত্রফলের দৈর্ঘ্য এবং প্রস্থ, এই যেমন এটা যদি আমি ক্ষেত্রফল বের করতে চাই, তো এই বরাবর আর এই বরাবর এই দুটো দৈর্ঘ্য বের করে গুণ করতে হয়। যদি এটা 5 মিটার হয়, এটা 5 মিটার হয়, তাহলে 5 × 5 = 25 বর্গমিটার হয় এটার ক্ষেত্রফল। আমরাতে বলি না যে আমাদের 1 বিঘা জমি, ওই বিঘাটা কিন্তু ক্ষেত্রফল, মনে থাকবে। বা আমরা বলি না 2 একর জমি, তো ওইগুলো হচ্ছে ক্ষেত্রফলের একক। যেমন এটার যদি আমরা ক্ষেত্রফল বের করি, তাহলে এটা হচ্ছে প্রস্থ, এটা হচ্ছে দৈর্ঘ্য, এটাকে বলে লম্বাই, এটাকে বলে চওড়াই। এই দুটো গুণ করে আমাদের লিখতে হয় এবং দুটো সেম থাকতে হবে। এটা যদি মিটারে বের করি, এটাও মিটারে বের করতে হবে, এবং গুণ করে যে উত্তরের জায়গায় বর্গমিটার লিখতে হবে। তাহলে ক্ষেত্রফল জিনিসটা হচ্ছে এটাই। তাহলে বিঘা কিন্তু কি, এই দিক দিয়ে 40 হাত, এই দিক দিয়ে 40 হাত। ওই যে মিশরে কী করতো, কিউবিট, হাত, মিশরে যে এককটা ব্যবহার করতো ওরা। চলো একটু দেখিয়ে দিই ব্যাকে গিয়ে। মিশরের লোকরা দৈর্ঘ্যের একক কী ব্যবহার করতো, হাত, এই যে হাত। তো
এটা এই মিশরের দৈর্ঘ্যের একক হিসাবে এই কিউবিট বা হাত ব্যবহার হতো, আর গ্রিসে ব্যবহার হতো বিঘত। তো আর পায়ের পাতা যেটা, এটাকে আমরা এখন ফুট বলি, এটাও এর আগে ব্যবহার হতো পূর্বে। তো এইগুলো কিন্তু আন্তর্জাতিকভাবে স্বীকৃত নয়। তো এই হাত এককটাকে যদি ব্যবহার করে আমরা কী বের করতে পারি, বিঘা তৈরি করতে পারি। কীরকম? যদি কারো জমির ক্ষেত্রফল 400 বর্গ হাত হয়, কত বর্গ হাত? 400 বর্গ হাত। কীভাবে দেখাচ্ছি, চলো এবার দেখিয়ে দিই। দেখো, এটা একটা জমি, এটা হচ্ছে 40 হাত, কত বললাম? আর এটা হচ্ছে 10 হাত। তাহলে 10 আর এই 40 গুণ করলে কত হবে? 400। আর ক্ষেত্রফলের একক কী হবে? বর্গ হাত। তাহলে এটা হচ্ছে 400 বর্গ হাত, এটাই হচ্ছে 1 বিঘা। বোঝা গেল? যদি এটা 20 হয়, এটাও 20 হয়, তাও গুণ করে দেখো। কারোর জমি যদি এই দিক দিয়ে 20 হাত হয়, এই দিক দিয়েও 20 হাত হয়, গুণ করে দেখো 400 বর্গ হাত, এটাও 1 বিঘা। কারোর জমি যদি এই দিক দিয়ে 80 হাত হয় আর এই দিক দিয়ে 5 হাত হয়, তাও সে 1 বিঘা। বোঝা গেল? এই দুটো গুণ করে কত বর্গ হাত। তাহলে ক্ষেত্রফল সম্পর্কে আশা করি তোমাদের আইডিয়াটা ক্লিয়ার হয়ে গেছে। ক্ষেত্রফল একটা লব্ধ রাশি, দৈর্ঘ্যকে দুবার ব্যবহার করতে হয়। এবার চলো আমি দেখাই যে এটা একটা গোলাকার আকৃতি দেখতে পাচ্ছ, বৃত্তাকার। তো এটারও তো একটা আছে, তাই না? দেখো, এইখানে এটা হচ্ছে কেন্দ্র, কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত এই যে মাপ, এটাকে বলা হয় ব্যাসার্ধ। কি বলে? ব্যাসার্ধ। তো যদি এটার ক্ষেত্রফল কতটা, এটা তো আমরা দৈর্ঘ্য প্রস্থ নেই, তাহলে আমরা কী করে মাপবো? এর মাপার একটা গাণিতিক সূত্র আছে, এখানে ভুল আছে, ব্যাস হবে না, ঠিক আছে? এটা হবে ব্যাসার্ধ। কীরকম বলে দিচ্ছি, গুণ করতে হবে পাই গুণ, এটাকে আমরা আর ধরে নিলাম, কোনটাকে? এইটাকে। ব্যাসার্ধকে ইংরেজিতে আর অক্ষর দ্বারা দীর্ঘদিন ধরে চলেও আসছে, দুবার আর গুণ করতে হবে, তাহলে বেরিয়ে যাবে। পায়ের মান আছে, পায়ের মান হচ্ছে 3.14। এবার আর এর মান যদি তুমি বলো যে এটা 7 সেন্টিমিটার, তাহলে 7 গুণ 7। আর ক্ষেত্রফল কি বলেছিলাম? বর্গ। যেহেতু এই দুটো সেন্টিমিটারে লিখেছি, তাহলে সেমি। ঠিক আছে? এই তিনটি ক্যালকুলেটারে গুণ করে দাও, তত বর্গ সেন্টিমিটার। তাহলে যে কোনো বৃত্তের যদি আমাকে ক্ষেত্রফল বের করতে যাবে, এটা মাপবো, কী কী গুণ করবো? 3.14, আর এই মাপটা কবার? দুবার। ঠিক আছে? এটা একটু ভুল আছে। চলো এবার দেখি নেক্সট। আচ্ছা, তাহলে সময় মাপার জন্য বিভিন্ন একক আছে। যেমন আমরা কী ব্যবহার করি? দিনকে আবার 24 ভাগে ভাগ করি। একটা সৌর দিনকে 24 ভাগে ভাগ করলে পাওয়া যায় ঘন্টা, ঘন্টাকে 60 ভাগে ভাগ করলে পাওয়া যায় মিনিট, মিনিটকে 60 ভাগে ভাগ করলে পাওয়া যায় সেকেন্ড, সেকেন্ডকে ঠিক আছে, সেকেন্ডকে যদি 1000 ভাগ করি তাহলে মিলি সেকেন্ড পাওয়া যায়। ঠিক আছে? 1000 মিলি সেকেন্ডে 1 সেকেন্ড, ছোট একক, এখানে দেওয়া নেই। এবার যাই, 7 দিনে 1 সপ্তাহ, 1 সপ্তাহ থেকে বড় 1 মাস, 1 মাসের থেকে বড় 1 বছর, 12 মাসে 1 বছর হয়, এবং 100 বছরে 1 সেঞ্চুরি হয়। ওই রকমভাবে 1000 বছরে 1 মিলেনিয়াম হয়। পুরো 2001 সাল থেকে 2099 সালটা কমপ্লিট হয়ে যাওয়া পর্যন্ত, 3000 সাল আগে পর্যন্ত, এই যে 1000 বছর, এই টোটালটা নিয়ে মিলেনিয়াম। আমরা চলছি কোন মিলেনিয়াম? 2000 মিলেনিয়ামে চলছি। বোঝা গেল? এরপরে 3001 সাল আসবে, সেটা আলাদা মিলেনিয়াম হবে। তাহলে বুঝেই গেছো সময়ের বিভিন্ন একক সম্পর্কে, আশা করি। এখানে দেখানো আছে বিভিন্ন একক, যেমন সেকেন্ডের থেকে মিনিট বড়, ঘন্টা বড়, তার থেকে দিন, তার থেকে এইভাবে আছে। আচ্ছা, এগুলো আশা করি আর বোঝানো দরকার নেই। সময় মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? ঘড়ি নর্মালি আসেনি, অনেক গবেষণার ফল। সায়েন্টিস্টরা অনেক তারা ঘড়ি প্রথম দিকে তো এরকম ছিল না, জল দিয়ে জল ঘড়ি বানিয়েছিল, সূর্যের ছায়া ব্যবহার করে সৌর ঘড়ি বানিয়েছিল, বিভিন্ন রকমের। এখন তো ডিজিটাল স্টপ ওয়াচ আছে, একটু আগে ছবি তোমাদের দেখিয়েছিলাম, এটা তো অ্যানালগ কাটা আছে। এখন তো মোবাইলেও আছে, সব কিছুতেই স্টপ ওয়াচ এখন পাওয়া যায়, সমস্ত ঘড়িতেও পাওয়া যায়, মোবাইলেও পাওয়া যায়। ঠিক আছে?
এখন প্রশ্ন হচ্ছে এই যে স্টপ ওয়াচ এটা দিয়ে সবথেকে কম কত সেকেন্ড মাপা যায়? 1000 সেকেন্ডের 100 ভাগের 1 ভাগ, 0.01 সেকেন্ড অবধি মাপা যায় মিনিমাম, সব থেকে ছোটো। এটা পরীক্ষা আসতে পারে। আর শুরুর দিকে ওরা জিরোর কাটার কাছে থাকে, চালিয়ে দিলে টিক 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 করে চলতে লাগে। ওকে, তোমরা ইউটিউবে সার্চ করে দেখে নেবে স্টপ ওয়াচ, অ্যানালগ স্টপ ওয়াচ লিখলে পেয়ে যাবে। এছাড়াও শরীরের উষ্ণতা মাপার জন্য থার্মোমিটার ব্যবহার করা হয়। তো আশা করি বুঝতে পেরেছো। তোমরা এই প্রশ্নগুলোর উত্তর তোমরা নিজেরা পাচ্ছ কিনা দেখবে। যদি তোমরা সব উত্তরগুলো পারো তাহলে আমার আজকের পড়ানো, তোমাদের শেখানো সফল হয়েছে বলে আমি ভাববো। আর একটা কথা, এই চ্যাপ্টারের যতগুলো কোশ্চেন ব্যাংকে কোশ্চেন আছে এগুলো পরবর্তী ক্লাসে আমি পুরো ডিসকাস করব, এবং তোমরা যাতে লিখে নিতে পারো সেই জন্য আমি তার ব্যবস্থা করে দেবো। পিডিএফ দিব বা কোনো ওয়েবসাইটে কোশ্চেন অ্যান্সার লিখে আমি তোমাদের দেব। আপাতত তোমরা এর আগের চ্যাপ্টার শিলা ও খনিজ, এই চ্যাপ্টারের কোশ্চেন অ্যান্সার চাইলে আমাদের সাইটে আছে। তোমরা আমাদের ওয়েবসাইটে avrp.com কিন্তু অ্যান্সারগুলো পাবে, কোশ্চেন অ্যান্সার পাবে, অনেক কিছু পাবে, ঠিক আছে। আর এটাও আমরা দিয়ে দেবো। আর সামনের বছর আমরা অনলাইন কোচিং স্টার্ট করছি, লাইভ ক্লাসেস করব, রেকর্ডেড ক্লাসেস দেব। এক কথায় আশা, যদি তোমাদের ভালো লাগে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, বন্ধুদেরকেও অবশ্যই জানাবে, কারণ একটা ব্যাচ হওয়া খুবই জরুরি। এর আগে কোনো দিন আমি অনলাইন পড়িয়েছি এইরকমভাবে, কিন্তু লাইভ আমি পড়াইনি ধরো, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমার ইচ্ছা আছে তোমাদের সাথে সরাসরি কথা বলতে পারবো, ঠিক আছে। এটা খুব ভালো জিনিস। তো ভালো থেকো, সুস্থ থেকো। আর চ্যাপ্টারটা অনেকটা বড় হয়ে গেল, যদি একবারে বুঝতে না পারো দ্বিতীয়বারে দেখে নেবে, পরীক্ষায় একটা কোশ্চেনও মিস যাবে না, ঠিক আছে। পরবর্তী ভিডিও যখন আমি আপলোড করব সেখানে তো কোশ্চেন অ্যান্সার নিয়ে আলোচনা হবেই, প্লাস অ্যান্সার লিখেও দেবো, 100তে 100 পাবে, কোনো চাপ নেই। বাই।